কেমন আছো সবাই? আমি আবার হাজির হলাম কাটাকুটির একদম ফাটাফাটি আর একটা ভ্লগ নিয়ে। আজকে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব, সেখানে গেলে তোমরা নিজেদের জাগতিক কামনা বাসনা থেকে মুক্তি পাবে। কি ভাবলে কোনো তন্ত্রমন্ত্রের জায়গায় নিয়ে যাচ্ছি? না না, সেরকম কিছু নয়। কোথায় যাব চলো বলছি। আজকে রেডি হয়ে চলে এসেছিলাম রসুলপুর স্টেশনে। এখান থেকে চলে যাব বর্ধমানে। চলে এসেছি বর্ধমান স্টেশনে। এবার এখান থেকে টাউন সার্ভিসের বাস ধরে বা টোটো করে সোজা চলে যাব নবাবহাট বাস স্ট্যান্ডে। তোমরা নবাবহাট বাস স্ট্যান্ডেও যেতে পারো বা নবাবহাট মোড়েও নামতে পারো। নবাবহাট মোড় থেকে নেমে একটুখানি গেলেই পড়বে 108 শিব মন্দির। যদি কেউ মনে করো গাড়ি বা বাইক নিয়ে আসবে, তাহলে সেগুলো রাখারও এখানে সুবন্দোবস্ত আছে। বাইকের পার্কিং ফি এখানে 10 টাকা এবং গাড়ির জন্য 30 টাকা করে এনারা নেন। মন্দিরে ঢোকার জন্য টিকিট কাটতে হয়। আর এই যে এই সাইডের রাস্তাটা যাচ্ছে, এখান দিয়ে গিয়ে জুতো রাখতে হয়। এখানেই তোমরা ওয়াশরুমও পেয়ে যাবে। মন্দিরে ঢোকার জন্য টিকিটের দাম 2 টাকা করে। সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এবার ঢুকলাম মন্দিরে। ঢুকেই তোমাদের সামনে এই মন্দিরটা পড়বে। এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। এই মন্দির নির্মাণ করেছিলেন বর্ধমানের মহারানী বিষ্ণুকুমারী। তোমরা কি জানো এক রানীকে কেন এই 108 শিব মন্দির বানাতে হলো? এই মন্দিরের পেছনে কি রহস্য লুকিয়ে আছে? জানো না তো? চলো আজকে তোমাদের এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু বলি। সালটা ছিল 1788। বর্ধমানের মহারাজা তিলকচাঁদ তখন মারা গেছেন। তখন রাজ্য সামলাচ্ছেন তার বিধবা মহারানী বিষ্ণুকুমারী। তৎকালীন সময়ে বর্ধমান এক ভয়াবহ মহামারী আর দুর্ভিক্ষের কবলে পড়েছিল। মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল। রানীর মনে হলো প্রজাদের এই মানসিক বিপর্যয় থেকে বাঁচাতে ধর্মের আশ্রয়ের প্রয়োজন। তিনি সিদ্ধান্ত নেন জপমালার 108টি দানার অনুকরণে 108টি শিব মন্দির বানাবেন। 1788 সালে তিনি এই মন্দিরের কাজ আরম্ভ করেন। সম্ভবত 1790 সালে এই কাজ শেষ হয়। প্রায় 2 বছর সময় লেগেছিল এই বিশাল মন্দির তৈরি করতে। তৎকালীন সময়ে এই মন্দিরের জন্য লক্ষাধিক টাকা ব্যয় হয়েছিল। এই মন্দিরের প্রত্যেকটা ইটের পেছনে লেগে আছে হাজার হাজার শ্রমিকের ঘাম আর এক রানীর চোখের জল। একটু ভালো করে লক্ষ্য করো, এই মন্দিরগুলো কিন্তু বিশাল নয়। এই মন্দিরগুলোর গঠনশৈলী কিন্তু আটচালার ধাঁচের। এটা কিন্তু বাংলার নিজস্ব ঘরানার। সারিবদ্ধভাবে সাজানো এই মন্দিরগুলো দেখতে অনেকটা দুর্গের মতো না? প্রত্যেকটা মন্দিরে রয়েছে একটা করে কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। এই কোষ্ঠী পাথরগুলো কোথা থেকে নিয়ে এসেছিল জানো? এগুলো আনা হয়েছিল বিহারের পাহাড় থেকে। কল্পনা করো তো সেই সময় যাতায়াত ব্যবস্থা কেমন ছিল। তবুও ভক্তির টানে এই অসাধ্য সাধন হয়েছিল। অনেকেই না বর্ধমানের এই মন্দির আর কালনার 108 শিব মন্দিরের মধ্যে ভুল করে ফেলে। 1809 সালে কালনার মন্দিরটি তৈরি করেছিলেন মহারাজা তেজচন্দ্র এবং ওই মন্দিরটি বৃত্তাকারের। আর নবাবহাটের এই মন্দিরটি তারও আগেকার তৈরি এবং এই মন্দিরটা হচ্ছে আয়তাকার বা চৌকোভাবে সাজানো। প্রত্যেকটা মন্দিরের প্রবেশপথের ঠিক ওপরের দিকে তাকালেই দেখবে একটা করে ফলক লাগানো আছে। সেখানে খোদাই করে লেখা আছে মহাদেবের একটি বিশেষ নাম। হিন্দু শাস্ত্রে শিবের 108টি নামের উল্লেখ আছে। মহারানী বিষ্ণুকুমারী যখন এই মন্দিরগুলো তৈরি করান, তিনি চেয়েছিলেন প্রত্যেকটি মন্দিরে শিবের একটি আলাদা আলাদা সত্তাকে পুজো করা হোক। তোমরা দেখলে তো প্রথম মন্দির থেকে এখনো পর্যন্ত যতগুলো মন্দির দেখালাম, সবকটা মন্দিরের উপরে কিন্তু একটা করে ফলক লাগানো আছে। এখানে যেমন দেখো গঙ্গাধর লেখা, এখানে দেখো জ্ঞানেশ্বর লেখা, আবার এখানে দেখো শ্রী ঘণ্টেশ্বর লেখা। অর্থাৎ তোমরা যখন 108টি মন্দির প্রদক্ষিণ করবে, আসলে তোমরা শিবের 108টি রূপকে স্মরণ করবে। তন্ত্র এবং পুরাণ মতে শিবের এই 108টি নাম জপ বা দর্শন করলে মানুষের মনে 108টি জাগতিক কামনা বাসনা থেকে মুক্তি পাওয়া যায়। এখানে একটা মজার ব্যাপার আছে, কি বলতো? এখানে 108টি শিব মন্দির বলা হলেও আসলে মূল সারিতে 108টি এবং তার ঠিক পাশেই আরও একটি মন্দির আছে, যা নিয়ে মোট সংখ্যা দাঁড়ায় 109টা। 109 নম্বর মন্দিরটাকে ধরা হয় এই পুরো জপমালার মেরু বা প্রধান দানা হিসাবে। অর্থাৎ 108টি নাম জপ করে এই শেষ মন্দিরে এসে তোমাদের উপাসনা পূর্ণতা পায়। এই মন্দিরের মাঝে এইরকম একটা পুকুর আছে, আর এই মন্দির প্রদক্ষিণ করতে করতে মাঝে তোমরা এরকম একটা অন্নপূর্ণা দেবীর মন্দির দেখতে পাবে। কাজগুলো দেখেছো কতটা সুন্দর, তাই না?
আর এর ঠিক পাশেই আছে মা পার্বতীর মন্দির। দেখতে দেখতে এবং তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সন্ধে হয়ে এলো। ভোলানাথকে এবার ঢেকে দেওয়ার জন্য নামাবলি দেওয়া হচ্ছে প্রত্যেকটা মন্দিরে। এই দেখো এখানে ঢেকেও দেওয়া হয়েছে। আমার এদিকে পরিক্রমাও হয়ে গেছে। এটা হলো নাটমঞ্চ, এখানে যজ্ঞ বা বাকি অনুষ্ঠানগুলো করা হয়। এবার যাব মান্নাত নন্দী পার্কে। এখানে দেখো মানুষ নিজের মনস্কামনা পূরণের জন্য ধাগা বেঁধেছে। আর এই যে ভোলানাথের সামনে বসে আছেন নন্দীজি। এখানে জপমালার 108টা ঘন্টা আছে। পুজো দিতে চাইলে এখানে খামের ওপর নিজের নাম, গোত্র, ঠিকানা, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আর দক্ষিণা দিয়ে এখানকার দানপাত্রে ফেলে দিয়ে যেতে পারো। তোমার নাম আর গোত্র দিয়ে এখানে পুজো দিয়ে দেওয়া হবে। মন্দিরের ভিতরে এই দোকান থেকে তোমরা পুজোর সামগ্রীও নিয়ে নিতে পারো। আজকাল আমরা মডার্ন আর্কিটেকচার নিয়ে কত মেতে থাকি বলো, কিন্তু আমাদের ইতিহাসের এইসব কারুকার্যগুলো দেখলে বুকটা কেমন গর্বে ফুলে ওঠে বলো। রানীর সেই আবেগ আর ইতিহাসের এই গন্ধ তোমাদের কেমন লাগলো? তোমরা কি এসেছো এখানে আগে? আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বর্ধমানের আরও অনেক সিক্রেট স্পট আছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে যাই, টাটা, বাই বাই।